নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি মাসের শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা, বিদ্যালয়ের সাজ সরঞ্জাম এবং নিজের বেতন সংক্রান্ত রিটার্ন জমা করতে হয়, যেটা অধিকাংশ টিচার হাতে লিখে জমা করেন এসআই অফিসে, যেখানে বারবার একই তথ্য লিখতে বিরক্তিও আসে এবং সময়ও নষ্ট হয়। তাই আজ এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো ডিজিটালি একটি এক্সেল সিটের মাধ্যমে কিভাবে বিদ্যালয়ের রিটার্ন আপনি বানিয়ে নেবেন। মোবাইল বা কম্পিউটার উভয় ডিভাইস ব্যবহার করে এই তথ্য বানানো যাবে বা এই রিটার্ন বানানো যাবে, এবং একবার বানিয়ে নিলে প্রতি মাসে জাস্ট 1 মিনিট আপনি খরচা করবেন, তাহলেই আপনার রিটার্ন রেডি হয়ে যাবে। দীর্ঘ সময় ধরে এই হাতে লেখালেখির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি চাইলেই বন্ধ করতে পারবেন। তো একজন শিক্ষক মহাশয় আমাকে কমেন্টে এই ভিডিও রিকোয়েস্ট করেছিলেন, তাই আমি সেটা বানিয়ে দিচ্ছি। যারা চাইছেন যে হাতে লিখে আর রিটার্ন বানাবেন না, তারা অবশ্যই একবার এই ভিডিওটি দেখে নিন। তথ্য কি কি দিতে হয় সবই আপনারা একদম নিখুঁতভাবে জানেন, তবুও যেটা একবার ডিজিটালি প্র্যাকটিস না করে নিলেই নয়, সেটা আমরা একবার দেখে নেব। দেখুন, আপনারা এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন, আপনারা কাগজে প্রিন্ট করা যেমনটা দেখতে পান এখানেও ঠিক একই রকম, শুধু এটা এক্সেল সিটে প্রিপেয়ার করা হয়েছে, যেটাকে আপনারা এডিট করতে পারবেন। একদম সেম টু সেম দেখুন কপি। বিভিন্ন জেলার ক্ষেত্রে হয়তো একটু একটু আলাদা হতে পারে, কিন্তু মোটামুটি এই রকমই তথ্য দিতে হয়। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে লেখা আছে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয়। তো এই যে জায়গাটা পুরুলিয়া, আমি এটাকে এক্সাম্পল আকারে নিয়েছি, এটা আপনি এডিট করতে পারবেন। এডিটের জন্য আপনি কি করবেন, জাস্ট এই পুরুলিয়া কথাটার উপর ডবল ট্যাপ করবেন। দেখুন কারসারটা এখানে ব্লিঙ্ক করছে, আপনি পুরুলিয়া মুছে এখানে আপনি যে জেলার জন্য করতে চাইছেন, সেটা হুগলি হতে পারে, বর্ধমান হতে পারে, কোচবিহার হতে পারে, সেটা আপনি এখানে টাইপ করে নেবেন বাংলায়। মোবাইল থেকে করলে বাংলাটা অনায়াসে হয়ে যাবে। কম্পিউটারে করতে গেলে একটু অন্য ধরনের কিছু অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হয়, তবে সেক্ষেত্রে সুবিধা হবে। তো যাই হোক, তাহলে সবার প্রথমে এই জায়গাটা আপনি জেলাটা নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। তারপর এখানে চলে আসবেন, দেখুন 2026 সালের, যেহেতু বর্তমান সাল 2026, তাই এখানে রয়েছে। যখন 2026 সাল পেরিয়ে যাবে, 6-এর পরে এখানে কারসার রাখবেন, মানে জাস্ট একবার ট্যাপ করবেন, তাহলে এই 6টাকে মুছে আপনি 2027 সাল করতে পারবেন। মানে একবার বানিয়ে নিলে ছোটোখাটো এডিট করে আপনি দীর্ঘদিন ধরে কিন্তু এই রিটার্ন বানিয়ে যেতে পারবেন। তাহলে 2026 সালের পরে এখানে ড্যাশ মাসের এই জায়গাটায়, যেহেতু বর্তমানে এপ্রিল মাস চলছে আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তো এপ্রিল মাসের রিটার্ন, তো সেই কারণে এই ড্যাশটাতে আপনি এপ্রিল কথাটা টাইপ করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে রয়েছে কার্যকালের তারিখ ড্যাশ হইতে। এই ড্যাশটাতে আপনাকে কি দিতে হবে, আপনি যে মাসের রিটার্ন বানাচ্ছেন সেই মাসের প্রথম তারিখ। অর্থাৎ যদি আমি এপ্রিল মাসের রিটার্ন বানাই, তাহলে এখানে লিখবো 1/4/2026। তারপরে হইতে লেখা রয়েছে, তারপরে এখানে রয়েছে পর্যন্ত। এই পর্যন্তর জায়গাতে এপ্রিল মাসের শেষ তারিখ, যেটা 30/4/2026। এবার বিভিন্ন মাস অনুযায়ী এই ডেটটা পরিবর্তন হবে। কার্যকালের তারিখটা সবসময় হবে 1 তারিখ, আর শেষে যেটা পর্যন্ত রয়েছে এখানে হয় 30 হবে, না হলে 31 হবে। মোটামুটি দুটো ডেট আপনাকে এখানে লিখতে হবে, মাসের শুরুর ডেট এবং মাসের শেষ ডেট। হয়ে গেল। এরপর বিদ্যালয়ের প্রাত্যহিক কার্যকলাপের সময় ড্যাশ হইতে, মানে কটা থেকে বিদ্যালয় আপনার চালু হয়। এখানে যদি ডে স্কুল হয় তাহলে সেটা আপনি লিখবেন 10:40। আর এখানে কটা পর্যন্ত স্কুল হয় এটা লিখবেন 4টা পর্যন্ত। তো যাই হোক, আর যদি সকাল স্কুল হয় তাহলে এখানে সকাল স্কুলের আপনার জেলায় যেমন টাইম ধরে নিচ্ছি 6:30, তাহলে এখানে লিখবেন 6:30। আর যদি শেষ হয় সকাল 11টাতে, তাহলে 11টা পর্যন্ত। মানে এই প্রত্যেকটা জায়গা আপনি কারসারটা রাখবেন, তাহলেই আপনি টাইপ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপর এখানে রয়েছে বিদ্যালয়ের নাম। এই জায়গাটা ড্যাশ দেওয়া রয়েছে, প্রাথমিক বিদ্যালয় লেখা রয়েছে, আপনি জাস্ট আপনার বিদ্যালয়ের নামটা এখানে লিখবেন। প্রাথমিক বিদ্যালয় আগে থেকেই টাইপ করে দিয়েছি। এরপর বিদ্যালয় অনুমোদনের নম্বর এবং তারিখ, আপনার বিদ্যালয়ের অনুমোদন কবে হয়েছিল এবং তার নম্বর কত, সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর বিদ্যালয়ের কোড, মানে এই জায়গাটায় বিদ্যালয়ের ডাইস কোড লিখতে হবে আপনাকে। জায়গাটা একটু ছোট দেওয়া হয়েছে, চাইলে আপনি এখানে কারসারটা রেখে আপনি এই ড্যাশ দিয়ে বড় করে নিতে পারেন। তো আমি বড় করে দেবো, কোনো অসুবিধা নেই। এবার এর মাঝে যেটা বলে দিই, এই যেটা আমরা ফিল আপ করছি, এটা একটা এক্সেল সিট। এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে এক্সেল সিট প্রোভাইড করে দেবো। তাহলে সেক্ষেত্রে আপনারাও কিন্তু আমার মতোই চট জলদি এরকম রিটার্ন বানিয়ে নিতে পারবেন। তো আবার চলে আসছি, এখানে রয়েছে বিদ্যালয়ের কোড, মানে এখানে বিদ্যালয়ের ডাইস কোডটা দিয়ে দিতে হবে। পোস্ট অফিস, আপনার বিদ্যালয় কোন পোস্ট অফিসের অন্তর্গত, পোস্ট অফিসের নামটা এই ড্যাশটাতে লিখে দেবেন। তারপর এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যদি হয় বিদ্যালয়, তাহলে এখানে পঞ্চায়েতের নাম। যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হয়, মানে পৌর প্রতিষ্ঠান, তাহলে এই জায়গাটায় মিউনিসিপ্যালিটির নাম। আর যদি কর্পোরেশনের আন্ডারে হয় তাহলে কর্পোরেশনের নাম। যদি ওয়ার্ড নম্বর থেকে থাকে তাহলে এখানে ওয়ার্ড নম্বর লিখবেন, না হলে ফাঁকা রেখে দেবেন। তারপর রয়েছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন। কোন চক্রের অন্তর্গত আপনার বিদ্যালয়টি, সেই চক্রের নাম লিখবেন।
তারপর এখানে চক্রের পোস্ট অফিসের নাম কি সেটা এখানে লিখতে হবে, আর এখানে লেখা রয়েছে জেলা পুরুলিয়া। এই জায়গাটাও আপনারা কিন্তু কার্সার রাখবেন, ডবল ট্যাপ করলেই এটাকে আপনি এডিট করতে পারেন। এখানে পুরুলিয়া রয়েছে, আপনি নিজের জেলার নামটা এখানে দিয়ে দেবেন। হয়ে গেল এই জায়গাটাতে। এরপর মেন এন্ট্রির জায়গাটাতে চলে আসি। দেখুন এখানে বলা হচ্ছে গত বৎসর শ্রেণী অনুযায়ী ছাত্রছাত্রী ড্যাশ পর্যন্ত। গত বৎসরের কথা বলা হচ্ছে, তার মানে ধরে নিচ্ছি এখন রানিং ইয়ার হচ্ছে 2026। তাহলে এই জায়গাটাতে গত বৎসর মানে আপনাকে এখানটায় ড্যাশটাতে লিখতে হবে 2025। জাস্ট ট্যাপ করবেন দুটো, তাহলেই দেখবেন এখানটা এডিট করতে পারবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসুন। এরপর ছাত্রছাত্রীদের ডিটেল, ছাত্রছাত্রীদের সংখ্যা এখানে আপনাকে ক্লাস অনুযায়ী এন্ট্রি করে নিতে হবে। দেখুন এই যে জায়গাটা, এই কলামটা হচ্ছে গত বৎসর শ্রেণী অনুযায়ী ছাত্রছাত্রীর সংখ্যা, মানে এই যে এত দূর পর্যন্ত এই যে লাইনটা রয়েছে, এইখানে এই জায়গাটাতে আপনি যে ডিটেলটা দেবেন গত বৎসর অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাস পর্যন্ত কতগুলি ছাত্রছাত্রী, কতগুলি বালক বালিকা রয়েছে সেই ডিটেলটা এখানে দিতে হবে। যেমন প্রাক প্রাথমিক যদি আপনার থেকে থাকে, তাহলে এখানে প্রাক প্রাথমিকে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কতগুলি বালক ছিল, কতগুলি বালিকা ছিল সেটা লিখবেন, এবং দুটোকে যোগ করেই মোটের ঘরে লিখবেন। ঠিক একইভাবে প্রথম শ্রেণীতে বালক বালিকা দুটো ঘরে লিখবেন, মোটটাকে এখানে লিখবেন। দ্বিতীয় শ্রেণীতে বালক বালিকা, এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যদি আপনার বিদ্যালয়ে পঞ্চম না থেকে থাকে তাহলে এখানটায় জাস্ট আপনি একটা ড্যাশ দিয়ে দিতে পারেন বা ফাঁকা রেখে দিতে পারেন। এরপর আপনি কি করবেন, এখানে প্রত্যেকটি ক্লাস অনুযায়ী যতগুলি বালক ছিল প্রত্যেকটিকে যোগ করে নিয়ে এখানে মোটের ঘরে লিখবেন। আবার ঠিক একইভাবে এখানে যতগুলি বালিকা রয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত যোগ করে নিয়ে এখানে লিখবেন। এটা গেল একটা টোটাল। এরপর এখানে তো আপনাকে একটা মোট বানাতে হবে শ্রেণী অনুযায়ী। প্রাক প্রাথমিকে বালক এবং বালিকা কত রয়েছে সেই দুটোকে যোগ করে নিয়ে এখানে মোটের ঘরে লিখবেন। প্রথম শ্রেণীতে বালক বালিকা যোগ করে নিয়ে এখানে মোটের ঘরে লিখবেন। এরপর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ এবং পঞ্চম সমস্তটাই একবার এই দিক থেকে টোটাল করে এখানে লিখতে হবে, একবার ওপর থেকে নিচের দিকে টোটাল করে এখানে লিখতে হবে। তাহলে 2025-এর ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ গত বছর পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা কি ছিল সেই ডিটেলটা কমপ্লিট আমাদের হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও শেষে আপনাদেরকে আমার ফিল আপ করা একটা টোটাল ডিটেল এখানে ডিসপ্লে করব, যেটা থেকে আপনাদের একটা স্বচ্ছ ধারণা একদমই এসে যাবে। এরপর চলে আসুন, দেখুন বলছে বর্তমান মাসের শেষ তারিখে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। বর্তমান মাস ধরুন এপ্রিল মাস বর্তমানে চলছে, সেই এপ্রিল মাসের শেষ তারিখ পর্যন্ত আপনার বিদ্যালয়েতে কতগুলি বালক বালিকা ছিল সেটাও কিন্তু ক্লাস ভিত্তিক। এই যে একদম কলামটাকে জাস্ট মেনটেন করবেন তাহলেই হবে। প্রাক প্রাথমিকে কতগুলি বালক বালিকা রয়েছে সেটা যোগ করবেন, এখানে লিখবেন। তারপর এখানে প্রথম শ্রেণীতে কতগুলি বালক বালিকা এখানে লিখবেন, দুটোর যোগ করবেন। ঠিক একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সমস্ত কিছু যোগ করে এখানে যেমন লিখবেন। আবার উপর থেকে নিচের দিকে বালক কতগুলি টোটাল করে লিখবেন, বালিকা কতগুলি টোটাল করে লিখবেন, এবং মোট কতগুলি হয় টোটাল করে লিখবেন। ব্যাস, তাহলে বর্তমান মাসে অর্থাৎ এপ্রিল মাসে। আবার যখন মে মাস আসবে তখন মে মাসে যতগুলি ছাত্রছাত্রী রয়েছে, যদি কেউ নতুন ভর্তি হয় বা কেউ ট্রান্সফার নিয়ে নেয় সেই অনুযায়ী আপনাদেরকে প্লাস মাইনাস করে নিতে হবে। এরপর চলে আসছি এখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি। দেখুন এখানে যে মোট টোটালটা আমরা লিখলাম এপ্রিল মাসের সাপেক্ষে, সেইটার আবার বিভিন্ন ডিভাইডেশন দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে তো টোটাল ছাত্রের কথা বলা হয়েছে, কোনো ক্লাসিফিকেশন করা ছিল না, মানে কোনো কাস্ট অনুযায়ী জেনারেল, তারপর এসসি এসটি ওবিসি সংখ্যালঘু অন্যান্য অনগ্রসর শ্রেণী কোনো কিছুই কিন্তু এখানে ডিভাইডেশন নেই। তাহলে এখানে যে মোটটা দিলেন সেই মোটের সাপেক্ষে এখানে কিন্তু তপশিলি কতগুলি বালক বালিকা, তপশিলি উপজাতি কতগুলি বালক বালিকা, সংখ্যালঘু কতগুলি বালক বালিকা এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী যদি থেকে থাকে তাহলে তার টোটালগুলো কিন্তু এখানে আপনাকে একটা একটা ঘরে বসাতে হবে। তো ধরে নিচ্ছি এখানে তপশিলির জন্য একটি কলাম করা আছে, তপশিলির মধ্যে এখানে দুটো করা আছে, তপশিলি জাতি আর তপশিলি উপজাতি। তপশিলি জাতি মানে হচ্ছে এসসি স্টুডেন্টদের কথা বলা হচ্ছে, আর তপশিলি উপজাতি মানে এখানে এসটি স্টুডেন্টদের কথা বলা হচ্ছে। তাহলে এখানে ঠিক একই রকম ভাবে এই প্রাক প্রাথমিকে তপশিলি জাতি বালক কতগুলি রয়েছে সেটা এখানে লিখতে হবে। প্রাক প্রাথমিকে আপনার তপশিলি জাতিতে বালিকা কতগুলি রয়েছে সেটা এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি এখানে 10 জন রয়েছে বালক, এখানে রয়েছে 10 জন বালিকা, তাহলে দুটোকে যোগ করে নিয়ে এখানে আপনাকে লিখতে হবে 20টা। অর্থাৎ প্রাক প্রাথমিকে আপনার টোটাল তপশিলি জাতি রয়েছে বালক বালিকা মিলিয়ে 20টা। ঠিক একইভাবে এই ঘরগুলোকেও আপনি ফিল আপ করবেন, ক্লাস 1 2 3 4 5। একই রকমভাবে যোগের ক্ষেত্রে যেমন বাম দিক থেকে ডান দিক যোগ করে মোটের ঘরে লিখছেন, আবার উপর থেকে নিচের দিকে যোগ করে এখানে মোটের ঘর লিখতে হবে। এটা গেল তপশিলি জাতির কথা। ঠিক একইভাবে চলে আসুন তপশিলি উপজাতি, মানে এসটি সম্প্রদায়ের ছাত্রছাত্রী বা বালক বালিকা কতগুলি রয়েছে।
প্রাক প্রাথমিকের ক্ষেত্রে এখানে তপশিলি উপজাতি বালক কতগুলি রয়েছে সেটা লিখবেন, বালিকা কতগুলি রয়েছে সেটা এখানে লিখবেন, বালক বালিকা দুটোকে কাউন্ট করে যোগ করে নিয়ে এখানে মোটের ঘরে লিখবেন। ঠিক একইভাবে প্রথম শ্রেণীতেও বালক বালিকা, দ্বিতীয় শ্রেণীতেও বালক বালিকা, তৃতীয় চতুর্থ পঞ্চম, এইভাবে একবার বাম দিক থেকে ডান দিক ধরে লিখবেন এবং টোটাল করবেন, আবার ওপরের থেকে নিচের দিকে সমস্ত কিছু যোগ করে নিয়ে এখানে এই মোটের ঘরেতে লিখবেন। তাহলে তপশিলির ক্যাটেগরিটা আমার মিটে গেল। এরপর চলে আসছি সংখ্যালঘু, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রী বা খ্রিস্টান সম্প্রদায়ের বা শিখ সম্প্রদায়ের, যেমনটা আপনার বিদ্যালয়ে রয়েছে সেই সংখ্যালঘু ছাত্রছাত্রী বালক বালিকার ডিভাইডেশন এখানে করতে হবে। ঠিক একই রকম প্রাক প্রাথমিকে সংখ্যালঘু হিসেবে কতগুলি বালক ভর্তি হয়েছে সেটা আপনি লিখবেন, আবার প্রাক প্রাথমিকে সংখ্যালঘু হিসেবে বালিকা কতগুলি রয়েছে সেগুলো এখানে লিখবেন, বালক আর বালিকা যোগ করে এখানে মোটের ঘরে লিখবেন। এইগুলোর নতুন করে বলার কিছু নেই, এগুলো জাস্ট আপনারা কলাম ফলো করবেন, এই একদম বাম দিক থেকে পুরো ডান দিক, এইভাবে আপনারা পুরোপুরি এন্ট্রি করবেন। এরপর চলে আসছি অন্যান্য অনগ্রসর শ্রেণী, মানে যদি ওবিসি তালিকাভুক্ত কেউ হয় আপনার বিদ্যালয়ে, যদি কেউ থেকে থাকে তাহলে তার ডিটেলটা ক্লাস ওয়াইজ, এখানেও কোনো ব্যাপার নেই। এই যে প্রাক প্রাথমিক একদম এই যে লাইন দেওয়া আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পুরো লাইন দেওয়া আছে, বালকের ঘরে বালক বালিকার ঘরে বালিকা দুটোকে যোগ করে মোট। আর এখানেও তাই, আমি বারবার বলছি একবার বাম দিক থেকে ডান দিকে বালক বালিকা যোগ করে মোটের ঘরে লিখতে হবে, আর একবার ওপর থেকে নিচে বালক টোটাল যোগ করে লিখবেন, বালিকা টোটাল যোগ করে লিখবেন, মোটগুলো টোটাল সমস্ত কিছু যোগ করে নিয়ে এখানে লিখবেন। শেষমেশ আপনাকে দেখতে হবে যে আপনার ই পোর্টালেতে অর্থাৎ স্টুডেন্ট এন্ট্রি পোর্টালেতে যতগুলি ছাত্র ছাত্রীর সংখ্যা ওখানে টোটালটা শো করছে সেটা যেন এখানে মিলে যায়, দুটোর যেন অমিল না হয় সেটা যেন অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর এখানে চলে আসুন, রয়েছে শ্রেণী অনুযায়ী বর্তমান মাসে গড়, অর্থাৎ প্রত্যেকটি ক্লাস অনুযায়ী বর্তমান মাসে, ধরে নিচ্ছি এপ্রিল মাস, সেই মাসে গড় কতগুলি ছাত্রছাত্রী এসেছে, এটা আপনাকে একদম ওই অ্যাটেন্ডেন্স খাতা দেখে সেটা একটু কষে নিয়ে বসাতে হবে। আমি বলবো না যে নিজের মর্জি মতো একটা আন্দাজ মতো বসিয়ে দেবেন, একবার অন্তত গড়ে কতগুলি ছাত্রছাত্রী প্রতি ক্লাস পিছু আসে সেটা আপনি এখানে বসাবেন। প্রাক প্রাথমিকের বালক কতগুলি গড়ে এসেছে সারা মাসে, বালিকা কতগুলি, তার টোটালটা এখানে। ঠিক একই রকমভাবে বালক যতগুলি করলেন প্রত্যেকটা ক্লাস অনুযায়ী তার টোটালটা এখানে, বালিকা কতগুলি হয়েছে তার টোটাল নিচের বক্সে, আর মোটের টোটালটা আবার এখানে নিচে একবার মোট করে নেবেন। এরপর এখানে রয়েছে পরিদর্শনের দিনে শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা। ধরুন আপনার বিদ্যালয়ে লাস্ট যেদিন ভিজিট হয়েছিল সেটা আপনার অবর পরিদর্শকের কথাই এখানে বিশেষত বলা হচ্ছে, সেই দিন আপনার বিদ্যালয়েতে ক্লাস অনুযায়ী বালক বালিকা তাদের ডিভাইডেশন এখানে দেওয়া হয়েছে। প্রাক প্রাথমিক অনুযায়ী ওই পরিদর্শনের দিনেতে বালক কতগুলি এসেছিল লিখবেন, বালিকা কতগুলি এসেছিল লিখবেন, বালক বালিকা যোগ করে ডান দিকে মোটের ঘরে লিখবেন। প্রথম শ্রেণীতে সেদিন পরিদর্শনের দিনেতে বালক কতগুলি এসেছিল লিখবেন বালকের ঘরে, বালিকা কতগুলি। এগুলো লেখার জন্য জাস্ট আপনি কারসারটা রাখবেন, দেখবেন আপনি এডিট করতে পারবেন। দেখুন কারসার জাস্ট ডবল ট্যাপ করবেন, তাহলে যে কোনো ঘরেতে আপনি ডবল ট্যাপ করবেন তাহলেই আপনি সেখানে সেই তথ্যগুলি লিখতে পারবেন। ধরুন আমি এখানে 45 লিখলাম, এগুলো আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে স্পেশালি বাংলায় লিখি কারণ আমি কম্পিউটারে করছি একটা অ্যাপস ব্যবহার করে, এখানেতে আমি ফন্টগুলোকে সব বাংলায় করে নিতে পারি। যদি আপনারা ইংরেজিতে করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা যেটা করি, যেহেতু ফর্মটা বা এই রিটার্নটা বাংলায় টাইপ করা আছে বলে আমরা সবসময় বাংলায় লিখি, তো আপনি চাইলে সেটাকে ইংরেজিতেও লিখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপর তাহলে পরিদর্শনের দিনে টোটাল বালক বালিকা ক্লাস অনুযায়ী একদম আপনারা লিখে নিলেন। এই বালক বালিকার ডেটাটা এবার আপনাদের কমপ্লিট হলো। সবসময় দেখবেন যেন টোটালটা মেনটেন হয়, আমি বারবার বলছি টোটালটা যেন মেনটেন হয়। এরপর চলে আসুন, বিদ্যালয়ের কিছু তথ্য এখানে দিতে হবে। 1 নম্বর রয়েছে এখানে বিদ্যালয়ের গৃহ নিজস্ব না ভাড়া। আপনার স্কুলটা রেন্টে নিয়ে আপনি চালাচ্ছেন নাকি একদম নিজস্ব সরকারি জায়গাতে, তাহলে যদি নিজস্ব হয় নিজস্ব লিখবেন, ভাড়া হলে ভাড়া কথাটা এখানটায় ডান পাশটায় জায়গা রয়েছে এটা টাইপ করে দেবেন। তারপর এখানে বলছে ড্যাশ বাড়ি ভাড়া হইলে মাসিক ভাড়া কত, তাহলে এই জায়গাটায় যদি আপনার বাড়িটা ভাড়া হয়, স্কুলটা যদি আপনার ভাড়া নিয়ে হয়, তাহলে সেই ভাড়াটা কত সেটা আপনাকে এখানে লিখতে হবে। এই ড্যাশটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, রয়েছে এই জায়গাটা জাস্ট আপনি ইগনোর করুন। এখানে আপনাকে এই যে কতর পরে যে ফাঁকা জায়গাটা দেওয়া হয়েছে না, এখানটায় আপনি লিখে দেবেন যে যদি বিদ্যালয় কক্ষগুলি বা বিদ্যালয় প্রাঙ্গণ বা বিদ্যালয় গৃহ এটা যদি ভাড়া নিয়ে হয় তাহলে তার মাসিক ভাড়া কত সেটা এখানে লিখতে হবে। তবে এটা গ্রামের ক্ষেত্রে হয় না, শহরাঞ্চলের ক্ষেত্রেই হয়। দেখুন এই জন্য লেখা আছে ভাড়া গৃহ শুধু শহরাঞ্চলের জন্য। তাহলে এই জায়গাটা গ্রামের বিদ্যালয়ের ক্ষেত্রে একদম স্কিপ করে যাবেন, কোনো কিছু লেখারই দরকার নেই, চাইলে আপনি ক্রস মার্ক দিতে পারেন। এরপর এখানে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, আপনার বিদ্যালয়ে কারেন্ট আছে কিনা, তো সেই কারণে আপনাকে এখানে যদি থেকে থাকে হ্যাঁ লিখতে হবে, না থাকলে না লিখতে হবে।
এরপর এখানে চলে আসুন 2 এর দাগেতে, বিদ্যালয় গৃহ কাঁচা না পাকা। যদি বিদ্যালয় পাকা হয় তাহলে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে পাকা কথাটা লিখুন, কাঁচা হলে কাঁচা লিখুন। বর্তমানে কাঁচা গৃহ নেই বললেই চলে, তবু যেটা আপনার বিদ্যালয়ের ক্ষেত্রে হবে সেটা আপনি এখানে লিখবেন। জাস্ট কার্সারটা ডবল টাইপ করবেন, দেখবেন আপনি লিখতে পারবেন। এরপর এখানে দেয়াল, দেয়ালটা কি প্রকার, দেয়ালটা পাকা না কাঁচা। তো এই যে ফাঁকা জায়গাটি দেওয়া আছে এখানটায় কার্সার রাখবেন, তাহলে লিখতে পারবেন পাকা। ছাদ যদি হয় পাকা তাহলে ছাদটা পাকা লিখবেন, মেঝেও যদি পাকা হয় তাহলে পাকা লিখবেন। তাহলে প্রত্যেকটা এই যে ফাঁকা জায়গা দেওয়া আছে আপনি কিন্তু এডিট করতে পারবেন, কাঁচা হোক বা পাকা হোক আপনি কথাগুলো লিখতে পারবেন। এরপর বিদ্যালয়ের শ্রেণীকক্ষ কয়টি, ধরুন একদম প্রাক প্রাথমিক থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার বিদ্যালয়ে 6টা-7টা রুম আছে, তো জাস্ট আপনি সিম্পলি সেই ডিজিটটাকে লিখবেন তাহলেই হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি 7টা, তো আমি 7টা লিখে দেবো। আচ্ছা, প্রধান শিক্ষকের কক্ষ আছে কিনা আলাদা করে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। এই যে জায়গাটায় লিখতে হবে এই ড্যাশের জায়গাটাতে। এরপর বিদ্যালয়ে শৌচাগারের সংখ্যা 3 নম্বর, বিদ্যালয়ে আপনার টোটাল কতগুলি শৌচাগার রয়েছে, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বা সাধারণের জন্য মিলিয়ে মোট কটি শৌচাগার রয়েছে সেটা এই ফাঁকা জায়গাটাতে লিখতে হবে। এরপর আপনাকে আলাদা আলাদা করে লিখতে হবে, বালকদের জন্য কটি শৌচাগার এখানটায় লিখবেন, বালিকাদের জন্য কটি সেটা, সাধারণের জন্য কটি সেটা লিখবেন। এরপর এখানে রয়েছে সীমানা প্রাচীর আছে কি নেই, অর্থাৎ আপনার বিদ্যালয়ে প্রাচীর দিয়ে ঘেরা আছে কি নেই, থাকলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখে দেবেন। পানীয় জলের উৎস কি, আপনার বিদ্যালয়ে পানীয় জলের উৎস যদি ট্যাপ ওয়াটার হয় তাহলে ট্যাপ ওয়াটার মানে পঞ্চায়েত থেকে বা ওই পিএইচই থেকে যে জল দেয় যদি সেই সাপ্লাই হয় তাহলে পিএইচই লিখে দেবেন, আর যদি আপনার বিদ্যালয়ে পাম্প থেকে থাকে তাহলে পাম্প কথাটা বা সাবমার্সিবল এই কথাটা লিখে দেবেন। আচ্ছা, এরপর বিদ্যালয়ের জায়গার দলিল এবং তারিখ, দেখুন এখানে মৌজার নাম, কোন মৌজাতে আপনার বিদ্যালয় অবস্থিত সেই মৌজার নামটা এখানে লিখবেন, মানে দলিল দেখে এটা লিখতে হয় আর কি। জেল নম্বর কি সেটা আপনি লিখবেন, আর খতিয়ান নম্বর কি সেটা এখানে লিখে দেবেন। অর্থাৎ বিদ্যালয়টা যে প্রপার্টি সেই প্রপার্টির দলিল বা তার রেকর্ডে যেটা রয়েছে সেখান থেকে আপনি এগুলো লিখে ফেলবেন। এরপর রয়েছে দলিল বর্ণিত নির্দিষ্ট স্থানে বিদ্যালয়ের কার্য চলছে কিনা, দলিলে যে জায়গাটা মেনশন করা আছে বিদ্যালয় প্রাঙ্গণ বা বিদ্যালয় গৃহটি, তো সেটা সেখানেই চলছে কিনা, অবশ্যই চলার কথা, তো এখানে হ্যাঁ লিখে দেবেন। যদি না হয় কোনো অসুবিধার কারণে, বর্তমান পরিস্থিতি আলাদা হতে পারে, তো যদি না হয় তাহলে না লিখবেন। বলছে অন্যত্র যদি হয়, অর্থাৎ যেমন দলিলে মেনশন করা রয়েছে সেই জায়গাতে যদি বিদ্যালয় না চলে তাহলে কোথায় হচ্ছে সেই জায়গার বিস্তারিত তথ্য আপনাকে এখানটায় উল্লেখ করতে হবে, ছোট ছোট করে লিখতে হবে, খুব বেশি জায়গা নেই। ছোট জায়গা অনেক ক্ষেত্রে আপনার মনে হবে, কারণ দেখুন যখন আমরা প্রিন্ট করব একটা A4 সাইজে প্রিন্ট করব, A4 পাতাতে প্রিন্ট করতে গেলে অধিক বড় হয়ে গেলে তখন কিন্তু আর পুরো পাতাতে ধরবে না, সেই কারণেই যথেষ্ট অ্যাডজাস্ট করে লিখতে অসুবিধাও হবে না, আবার খুব বেশি বড় বড় করে লিখলে ধরবে না, এরকমটাও কিন্তু করা যাবে না। এরপর চলে আসুন আমরা একদম ক্রমিক নম্বর এখানে যে জায়গাটা রয়েছে, এবার আমরা আসবো টিচারদের ডিটেলসে। এই জায়গাটা আপনারা সকলেই জানেন, দেখুন এখানে একদম 1 নম্বর শিক্ষকে বিশেষত প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম হয় বা টিআইসির নাম হয়, মানে যিনি আপনার বিদ্যালয়ে সবচেয়ে আগে জয়েন করেছেন এবং বর্তমান শিক্ষক অথবা শিক্ষিকা তার নামটা এখানে লিখবেন, কার্সার রাখবেন, দেখবেন আপনি টাইপ করতে পারবেন। এই দেখুন কার্সারটাকে ব্লিঙ্ক করানো হচ্ছে। আচ্ছা, তারপরের পদের জায়গাতে এখানেতে উনি এইচটি বা টিআইসি বা অ্যাসিস্ট্যান্ট টিচার যেটাই হন না কেন সেটা টাইপ করবেন। তারপর তার পরের কলামে রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী, মানে যদি ধরুন ওবিসি এ বা ওবিসি বি ক্যাটেগরিভুক্ত টিচার হন তাহলে এই ঘরগুলোতে জাস্ট টিক মার্ক দিতে হবে, আর কিচ্ছু না। যদি ওবিসি এ হন তাহলে এই ঘরটা টিক মার্ক দিয়ে দেবেন, যদি ওবিসি বি হন তাহলে এই ঘরটা টিক মার্ক দিয়ে দেবেন, যদি ওবিসি না হন তাহলে ফাঁকা থাকবে। আচ্ছা, যদি ওই টিচার তপশিলি জাতিভুক্ত হয়, যদি এসসি হয় তাহলে এই ঘরটায় টিক মার্ক দিতে হবে, যদি এসটি হন তপশিলি উপজাতি তাহলে এই ঘরটায় টিক মার্ক দিতে হবে। মানে এসসি এসটি বা এখানে ওবিসি এই কথাগুলো লেখার দরকার নেই, জাস্ট টিক মার্ক দেবেন এখানে। আচ্ছা, যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হয় তাহলে এই ঘরটায় টিক মার্ক দেবেন, এই যে সংখ্যালঘু সম্প্রদায়। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ওনার শিক্ষাগত যোগ্যতা এখানে একদম শর্ট ফর্মে লেখার চেষ্টা করবেন। তারপর ওনার জন্ম তারিখটা এই ঘরে টাইপ করতে হবে। তারপর এই যে জায়গাগুলি দেওয়া হয়েছে এই জায়গাটায় একটা আমাদের যে ফর্মটা দেওয়া থাকে যেটা অফলাইন ফর্ম, সেখানে খুবই অল্প জায়গা দেওয়া থাকে, এখানেও তাই দেওয়া হয়েছে। কম্পিউটার বা মোবাইলে করলে কি হবে, আপনার লেখাটাকে একদম ছোট করতে পারবেন, কিন্তু হাতের লেখা তো আর খুব ছোট করে দেওয়া যায় না, সেক্ষেত্রে আবার অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখুন বলা হচ্ছে অনুমোদিত শিক্ষক অথবা শিক্ষিকা হিসাবে প্রথম যোগদানের তারিখ এবং নিয়োগ অত্র জেলায়। এখানে অত্র জেলা বলতে যেটা বোঝাচ্ছে যে আমি এখানে ধরুন যে রিটার্নটা জমা করব এই রিটার্নটা আমি পুরুলিয়া জেলার জন্য করছি, তো এখানে যে টিচার রয়েছেন সেই টিচারের একদম ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটা যদি এই পুরুলিয়া জেলাতেই হয় তাহলে এই অত্র জেলার জায়গাটা ওনার জন্য ফিল আপ হবে, তখন তার অ্যাপয়েন্টমেন্ট দেখে তার মেমো নাম্বার ডেট ইত্যাদি লিখতে হবে।
যদি এই পুরুলিয়া জেলাতেই উনি ফার্স্ট জয়েনিং না করে অন্য জেলাতে করেন, তাহলে তাকে এই পাশের ঘরটা ফিল আপ করতে হবে এবং সেই জেলাতে ওনার যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা মানে মেমো নাম্বার তারিখটা লিখতে হবে। যদি অত্র জেলায় না হয়, মানে পুরুলিয়া জেলাতেই না হয়, তাহলে ওইখানটা কাটা দিয়ে দিতে হবে, অন্য জেলার জায়গাটা ফিল আপ করতে হবে। আর যদি অন্য জেলায় না হয়, তাহলে অন্য জেলার জায়গাটা কাটা দিতে হবে, অত্র জেলার যে জায়গাটা সেইখানে মেমো নাম্বার এবং তারিখগুলো ইনপুট করতে হবে। আর এখানে রয়েছে এই বিদ্যালয়ে যোগদানের তারিখ। ধরুন উনি ট্রান্সফার হয়ে বর্তমানে 2026 সালে এপ্রিল মাসে এখন অন্য একটি স্কুলে চাকরিরত, তাহলে সেই ডিটেলসটা, তাহলে ট্রান্সফার হওয়া মানেই সেখানে একটা ট্রান্সফার অর্ডার থাকে, সেখানে মেমো নাম্বার থাকে, সেখানে ডেট থাকে। তাহলে সেই অনুযায়ী একদম আজকের ডেটে উনি যে বিদ্যালয়ে চাকরি করছেন সেই বিদ্যালয়ে ওনার যোগদানের তারিখ, সেখানের মেমো নম্বর মানে তার অ্যাপয়েন্টমেন্টের মেমো নম্বর ইত্যাদি এই জায়গাটাতে লিখতে হবে। এখানে টোটাল 3টে কলাম আছে, আমি জায়গাটা ফাঁকা রেখেছি এই কারণেই, কারণ কোথাও একটু যদি বেড়ে যায় তাহলেও কোনো অসুবিধা হবে না, মানে লিখতে পারবেন আর কি। এই জন্য এই জায়গাটা বা টাইপ করার জন্য সাফিসিয়েন্ট টাইপ করার জন্য আমি কলামগুলোকে ডিভাইড করে দিইনি। ডিভাইড করে দিলে লিখতে দেখবেন পারবেন না, কারণ অনেকের আবার মেমো নাম্বার খুব বড় বড় হয়ে যায়। তাহলে এটা আমি একটা টিচারের জন্য দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে আপনার বিদ্যালয়ে এরকম 2 নম্বর টিচার কে জয়েন করেছেন, 3 নম্বর টিচার, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, ম্যাক্সিমাম এখানে 6 জন টিচারের নাম আপনি ইনক্লুড করতে পারবেন। এবার 6 নম্বরের বেশি যদি আপনার টিচার থাকে তখন কিন্তু আপনাকে আবার একটি নতুন রিটার্ন ফিল আপ করতে হবে। ঠিক একই রকম পদ্ধতি। টিচার মানে যিনি রয়েছেন সেই শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে সিরিয়ালি লিখবেন, তার পদ কি এইচটি বা এটি যেটা হবে সেটা এখানে লিখবেন। একদম অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এ বি এগুলো নতুন করে বলার কিছু নেই, এগুলো প্রত্যেকটাতে যেটা হবেন সেটাতে টিক মার্ক দিতে হবে। জন্ম তারিখগুলো এখানে লিখতে হবে। এটা গেল টিচারদের ডিটেল, জয়েনিং সংক্রান্ত এবং অন্যান্য জাতিগত, শিক্ষাগত ইত্যাদি সমস্ত কিছু। এরপর এখানে রয়েছে রবিবার বাদে গত মাস পর্যন্ত মোট কতদিন ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ ধরে নিন তাহলে এখন এপ্রিল মাস চলছে, তাহলে এখানে দিতে হবে আপনাকে কি মার্চ মাসের তথ্য। মার্চ মাসে যতগুলি দিন আছে সেই দিনগুলির মধ্যে রবিবার বাদ দিয়ে গত মাসে মোট কতদিন ছুটি দেওয়া হয়েছে সেটা আপনাকে এখানে হিসেব করে লিখতে হবে, সেটা আপনি লিখবেন। এরপর এখানে দেখুন ঘোষণাপত্র, এখানে 202 কথাটা লিখে দিয়েছি। এই জায়গাটায় আপনি বর্তমান সাল যেহেতু 2026, এখানটায় আপনি কারসারটা রেখে আপনি 6 টাইপ করে দেবেন। 2026 সালের ড্যাশ মাসে বিদ্যালয়ের ড্যাশ দিন কার্য হইয়াছে এবং রবিবার সহ মোট ছুটির দিন যেগুলো সেটা লিখতে হবে। দেখুন এখানে 2026 সালের এপ্রিল মাসে, বর্তমান মাসের আমি এখানে ডিটেল দিচ্ছি, বর্তমান মাসে রিটার্ন দিচ্ছি, তাই এই জায়গাটায় এপ্রিল। যখন আপনি মে মাসের দেবেন তখন এখানে মে মাস কথাটা লিখে দেবেন। বিদ্যালয়ে ড্যাশ দিন কার্য হয়েছে, কতদিন কার্য হয়েছে সেটা আপনি এখানে টাইপ করবেন। টোটাল একদম রবিবার, হলিডে সমস্ত কিছু বাদ দিয়ে মোট কার্য সংখ্যা দিন যেটা সেটা এখানে লিখতে হবে এবং রবিবার সহ মোট ছুটির দিন কটা ছিল সেটা এখানে লিখতে হবে। ধরে নিচ্ছি এই এপ্রিল মাসটা 30 দিনে, তাহলে এখানে 21 দিন কাজ হয়েছে। 21 দিন একদম বিদ্যালয় খোলা ছিল এবং সেখানে পঠন পাঠনের কাজ চলেছে। এপ্রিল মাসটা 30 দিন, তাহলে 21 দিন যদি কার্য দিন হয়, কার্য সংখ্যার দিন হয়, তাহলে রবিবার সহ মোট ছুটির দিন কটা হবে? 9টা হবে। তো হিসেব করে এটা আপনারা লিখে নেবেন। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে লেখা আছে তন্মধ্যে আমি। এখানে তাহলে কতদিন কার্য হয়েছে বিদ্যালয়েতে সেই ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে প্রত্যেকটা শিক্ষক কতদিন কাজ করেছেন সেটার ডিটেলটা এখানে লিখতে হবে। তো প্রথমে এখানে স্বাক্ষরের কথা বলা হয়েছে। এখানে 1 নম্বর শিক্ষক বা শিক্ষিকা যিনি ছিলেন তিনি এই ঘরটাতে সই করবেন এবং তার বাড়ির পূর্ণ ঠিকানা এখানেতে লিখবেন। টাইপ করা যাবে, প্রত্যেকটা কথা টাইপ করা যায়, সেই জন্যই এই ভিডিও। তারপর দ্বিতীয় শিক্ষক বা শিক্ষিকা এখানে যার নাম ছিল এখানে তিনি সই করবেন, তার বাড়ির ঠিকানা। এইভাবে পরপর একদম ষষ্ঠতম শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন এই জায়গাটা তাদেরকে সই করতে হবে। টোটাল এই রিটার্নেতে 3 জায়গায় শিক্ষক শিক্ষিকাদের সই করতে হয়। এটা হচ্ছে 1 নম্বর জায়গা, ফার্স্ট পেজ বা সিট 1, এই জায়গাটাতে সই করতে হবে। প্রত্যেকটা টিচারের কমপ্লিট ঠিকানা এখানে লিখতে হবে। এরপর এখানে মাসে বিদ্যালয়ের আমি উদাহরণস্বরূপ বললাম যে 21 দিন কাজ হয়েছে, তো সেই 21 দিনের মধ্যে যদি কেউ কোনো ছুটি নিয়ে না থাকেন তাহলে এখানে সবারই ক্ষেত্রেই 21। এবার যে যেমন সিএল নিয়েছেন বা মেডিকেল নিয়েছেন, অন্যান্য ছুটি নিয়েছেন, সেই অনুযায়ী সেই দিনগুলো কিন্তু মোট কার্য দিন থেকে মাইনাস হয়ে এখানেতে লিখতে হবে। এটা আপনারা জানেন, নতুন করে আর কিছু বলছি না। তাহলে এটা গেল প্রথম পেজের ব্যাপার। যদি কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ধীরে ধীরে বোঝানোরই চেষ্টা করছি। এটা গেল টোটালটা, এটা গেল প্রথম পাতাটা। এরপর আমরা দ্বিতীয় পাতাটাতে ঠিক তার অপোজিট সাইডের পেজে কি রয়েছে সেটা আমরা ফিল আপ করবো। দেখুন এটা তো প্রথম পাতা, এটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি বলে দিলাম। এরপর এটা হচ্ছে সিট 1,
এরপরে রয়েছে সিট 2, মানে অপোজিট যে পেজটার কথা বলছিলাম, এই সিট 2 এই বাটনটাতে ক্লিক করবেন, দেখবেন ব্যাক সাইডের যে পেজটা রয়েছে সেটা এখানে চলে আসবে। এরপর এটা কিভাবে ফিল আপ করবেন দেখে নিন। এই বাম দিকটায় যেটা ফিল আপ করতে হয় সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা বর্তমান মাসে কতগুলি ছুটি নিয়েছেন তার ডিটেলটা এখানে ফিল আপ করতে হবে। দেখুন লেখাই আছে বর্তমান মাসে কদিন, কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত উনি ছুটি ভোগ করেছেন। ছুটির বিভিন্ন ধরন রয়েছে। দেখুন এখানে রয়েছে নৈমিত্তিক ছুটি অর্থাৎ ক্যাজুয়াল লিভ, আপনি কতদিন নিয়েছেন সেটা এখানে আপনি এন্ট্রি করবেন, কত তারিখ থেকে কত সেটাও আপনি এখানে এন্ট্রি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি কোনো বিনিময় ছুটি নিয়ে থাকেন, সেটা অসুস্থতাজনিত কারণে হোক বা ব্যক্তিগত কারণে হোক, তার ডিটেলটা অর্থাৎ আপনি কতগুলো দিন অসুস্থতাজনিত কারণে নিয়েছেন সেটা এখানে আপনি লিখবেন, জাস্ট কার্সার রাখবেন, ডবল ট্যাপ করবেন, টাইপ করা যাবে। ব্যক্তিগত কারণে যে ছুটিটা নিয়েছেন তার সংখ্যাটা এখানে লিখবেন। অর্ধ বেতনের ছুটি, হাফ পে লিভ যদি থেকে থাকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের এই জায়গাটা নেই, তো এই জায়গাটা ফাঁকা থাকবে। তারপর হচ্ছে ম্যাটারনিটি লিভ যদি কেউ নিয়ে থাকেন তার ছুটি কতদিন সেটা এখানে লিখতে হবে, বিনা বেতনের ছুটি কতদিন সেটা এখানে লিখতে হবে। আর হচ্ছে শিশু প্রতিপালনের ছুটি যদি কেউ নিয়ে থাকেন অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ যদি কেউ নিয়ে থাকেন তাহলে তার ডিটেলটা এখানে লিখতে হবে। এখানে কিভাবে লিখবেন, এখানে দেখুন এই যে কলামটা রয়েছে, যিনি আপনার বিদ্যালয়ের প্রথম শিক্ষক তাহলে তার ডিটেলটা এই কলামটাতে ভর্তি করতে পারবেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রত্যেকটাতেই 6টা করে লাইন দেওয়া আছে। আমি বলেছি এক একটাতে 6জন শিক্ষকের ডিটেলস কিন্তু ফিল আপ করা যাবে। বিশেষত আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে এই নৈমিত্তিক ছুটির জায়গাটা, এটা সেই অনুযায়ী কত দিন নিয়েছেন একটা হাইফেন দিলেন, দিয়ে তারপর কত তারিখ থেকে কত তারিখ সেটা ছোট্ট করে কিন্তু এন্ট্রি করে দেওয়া যায়। তো নৈমিত্তিক ছুটি, অসুস্থতাজনিত, ব্যক্তিগত কারণে, টোটাল ছুটি, এটা কিন্তু একদম বর্তমান মাসের সাপেক্ষে যে ছুটিটা সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপর এখানে চলে আসুন, যেহেতু বর্তমান সাল 2026, এখানে 202 কথাটা লেখা আছে, এই ঘরটায় আপনি 6 কথাটা লিখে দেবেন। 2026-এর বর্তমান মাস পর্যন্ত মোট কতদিন নৈমিত্তিক ছুটি ভোগ করা হয়েছে। ধরে নিচ্ছি এখানে যিনি প্রথম শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন তিনি এই মাসে 2টো ক্যাজুয়াল লিভ নিয়েছেন, তাহলে এই ঘরটায় আমি 2 টাইপ করলাম, দেখুন 2 টাইপ করে দিয়েছি। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস পর্যন্ত উনি অলরেডি ধরে নিচ্ছি 4টে ছুটি নিয়ে নিয়েছেন ক্যাজুয়াল লিভ আকারে। তাহলে এই যে 2টো ঘর দেওয়া রয়েছে এই 2টো ঘরের প্রয়োজনীয়তা নেই, যে কোনো একটি ঘরেতে আপনি এখানে বর্তমান মাসের 2টো ছুটি আর জানুয়ারি টু মার্চ পর্যন্ত 4টে ছুটি অর্থাৎ টোটাল মিলিয়ে এই শিক্ষক বা শিক্ষিকার জন্য 2026-এর এপ্রিল মাস পর্যন্ত টোটাল ছুটি গিয়ে দাঁড়াচ্ছে 6টা, তাহলে 6 টাইপ করে দিলাম, ব্যাস। ঠিক একইভাবে প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে এরকম করবেন। আর কত তারিখ থেকে কত তারিখ ছুটি নিয়েছেন বর্তমান মাসে সেটাও কিন্তু এখানে টাইপ করে দেওয়া যায়। দেখুন জায়গা অনেকটা ফাঁকা রয়েছে না, সেই কারণে করা যাবে। তো এই জায়গাটায় তাহলে টোটাল ছুটির তালিকাটা চলে এলো। এরপর এখানে প্রথম কার্যে যোগদানের তারিখ হইতে গত মাস পর্যন্ত কতদিন ছুটি ভোগ করা হয়েছে এবং ইহা সার্ভিস বুকে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তার ডিটেলসটা, মানে প্রথম কার্যে যোগদানের তারিখ হইতে যেদিন আপনি ফার্স্ট জয়েন করেছিলেন তারপর আপনার সার্ভিস বুক তৈরি হয়েছে, সার্ভিস বুকেতে বিভিন্ন ধরনের ছুটির তালিকা মেনশন করা হয়, ছুটির তালিকা যেগুলো আপনি নিয়েছেন সেগুলো এন্ট্রি করে নেওয়া হয়, যেগুলো সার্ভিস বুকে লিখতে হয় আর কি, মানে নৈমিত্তিক ছুটি বাদ দিয়ে বাদবাকি যে কোনো ছুটি সেগুলো সার্ভিস বুকে ওঠে। অতএব সেই ছুটিগুলো কিন্তু আপনাকে এখানে ডিটেল লিখতে হবে যতটা আপনার সার্ভিস বুকে এন্ট্রি হয়েছে। যদি আপনার সার্ভিস বুকে এন্ট্রি না হয় তাহলে কিন্তু এখানে লেখার দরকার নেই, যখনই সার্ভিস বুকে উঠে যাবে তখন থেকেই আপনাকে লিখতে হবে। দেখুন এখানে নৈমিত্তিক ছুটির কোনো ঘর নেই, নৈমিত্তিক ছুটি তো আর এই জায়গাটায় লেখার কথা, সার্ভিস বুকে তো আর এন্ট্রি হয় না, তাই এই জায়গাটা দেওয়া নেই। তাহলে কি কি এন্ট্রি হয় যেগুলো সার্ভিস বুকে ওঠে, সেগুলো হচ্ছে অসুস্থতাজনিত, ব্যক্তিগত কারণে, সেগুলো হচ্ছে যদি আপনি বিনিময় ছুটি নেন অসুস্থতাজনিত কারণে বা ব্যক্তিগত কারণে, তারপর হাফ পে লিভ, এখানে রয়েছে মাতৃত্ব নিবন্ধনের ছুটি, বিনা বেতনের ছুটি, শিশু প্রতিপালনের ছুটি, মানে ধরুন কোনো টিচার তার বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো সেই কারণে উনি চাইল্ড কেয়ার লিভ পাবেন। তো সেই কারণে যেমন ছুটি নিয়েছেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে এবং সার্ভিস বুকে যেমনটা উঠেছে যেটা আপনার অ্যাপ্রুভ হয়েছে সেই ছুটির সংখ্যাগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে, ব্যাস হয়ে গেল। এরপর এখানে 2009 সনের বেতন ক্রমের সংখ্যা, এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন, এই জায়গাটা কোনো কিছু লেখার দরকার নেই। এরপর এখানে আসুন, দেখুন শিক্ষকের সার্ভিস বুক খোলা হয়েছে কিনা এবং সার্ভিস বুকে নিয়মিত তথ্য লিপিবদ্ধ হয় কিনা। দেখুন নতুন জয়েনিং যারা টিচার তাদের হয়তো এই জায়গাটা সার্ভিস বুক ওপেন নাও হতে পারে, যাদের হবে না তারা না লিখবেন না কথাটা, আর যাদের অনেক পুরানো টিচার যাদের সার্ভিস বুক অলরেডি হয়ে গেছে তারা এই জায়গার প্রত্যেকটা ঘরে হ্যাঁ 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 করে এই কথাগুলো লিখে দেবেন। মানে কারো কারো ক্ষেত্রে হ্যাঁ হবে, কারো কারো ক্ষেত্রে না হবে, না তাদেরই হবে যাদের সার্ভিস বুক এখনো তৈরি হয়নি বা আপডেট হয়নি।
এরপর এখানে আসুন, অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে বর্তমান মাসের ছুটির দরখাস্ত দাখিল করা হয়েছে কিনা। তো এই জায়গাটা আমি দেখেছি বিভিন্ন সার্কেল অনুযায়ী, বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু করা হয়। এখন যদি আপনার এসআই বলেন যে আপনি যেমনই ছুটি নেন না কেন তার দরখাস্ত আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে করতে হবে, তো যদি আপনি করেন তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে। আর যেসব সার্কেলের ক্ষেত্রে বা যেসব জেলার ক্ষেত্রে এসআই এর এই ধরনের কোনো প্রেশার নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন, কোনো লেখার দরকার নেই। এরপর চলে আসুন, এই জায়গাটায় রয়েছে স্বাক্ষর ও ঠিকানা। দেখুন এই আগের পেজটাতে অর্থাৎ সিট 1-এতে এখানে যিনি প্রথম শিক্ষক হিসেবে নাম লিখেছেন বা দ্বিতীয় শিক্ষক হিসেবে, এই ক্রোনোলজি মেনটেন করে আপনাকে এই সিট 2-তে ঠিক একই রকমভাবে এই জায়গাটায় স্বাক্ষর এবং ঠিকানা লেখার কথা বলা হয়েছে। তো আমি বলবো যে যেহেতু আপনি এই সিট 1-এতে এই জায়গাটাতে সিট 1-এর এই যে জায়গাটাতে আপনি এখানে সম্পূর্ণ ঠিকানা লিখে দিচ্ছেন, তাই সিট 2-তে আপনাকে আর নতুন করে এই জায়গাটাতে ঠিকানা লেখার দরকার নেই, কারণ এই জায়গাটা খুবই ছোট। তো এই ঠিকানা কথাটাকে আমি ইরেজ করে দিচ্ছি, ঠিকানাটাকে ইরেজ করে এখানে কেবলমাত্র স্বাক্ষর কথাটাকে লিখছি। এই আপনি এই জায়গাগুলোতে বা আপনারা এই জায়গাগুলোতে কেবলমাত্র স্বাক্ষর করবেন, কোনো অসুবিধা নেই, এখানে ঠিকানা লিখতে হবে না, একবার ঠিকানা লিখলেই যথেষ্ট। তো জায়গা ছোট হওয়ার কারণে এটা আমি করে দিলাম। এবার বাকিটা আপনাদের দায়িত্ব, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো একদম যেমন টিচারের ক্রোনোলজি রয়েছে 1 2 3 4 5 6 করে প্রত্যেকটি টিচার এখানে স্বাক্ষর করবেন। এরপর চলে আসুন এখানে বিদ্যালয়ের আসবাবপত্রের হিসেব, কিছুই না, এখানে সংখ্যাটা কত প্রত্যেকটি লিখতে হবে। বেঞ্চ কটা আপনার বিদ্যালয় রয়েছে এখানে লিখবেন, চেয়ার কটা রয়েছে লিখবেন, ডেস্ক কটা, টেবিল কটা, মানচিত্র, আলমারি, গ্লোব, ব্ল্যাকবোর্ড, যেগুলো না থাকবে সেই জায়গা ঘরগুলো ফাঁকা রেখে দেবেন। ঘড়ি, ঘন্টা, শতরঞ্জি, এগুলো আর নতুন করে বলার কিছু নেই, বিদ্যালয়ের আসবাবপত্রের হিসেবটা এখানে সংখ্যায় আপনি লিখে দিলেন। এরপর এখানেতে রয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ, এই জায়গাটায় ড্যাশ দেওয়া আছে, এই জায়গাটা আপনার বিদ্যালয়ের নামটা লিখবেন। প্রাথমিক অথবা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, এই জায়গাটা যদি আপনার বিদ্যালয় প্রাথমিক হয় তাহলে প্রাথমিকের মাথায় দাগ দিয়ে দেবেন, যদি নিম্ন বুনিয়াদী হিসেবে আপনার বিদ্যালয়ের নাম হয় নিম্ন বুনিয়াদীর মাথায় দাগ দিয়ে দেবেন। আর এই জায়গাটা আপনার স্কুলের যে মেন নামটা সেটা আপনি এখানে লিখবেন। এরপর যে জায়গাটা এখানে আপনাকে করতে হবে, নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে শিক্ষক শিক্ষিকাদের বেতনের ডিটেলসটা দিতে হবে। বেতনের ডিটেলস মানে আগের মাসের বেতনের ডিটেলস। এপ্রিল মাসের বেতন তো আপনি এখনো পাননি, আর পেয়েও যদি যান সেই মাসের ডিটেলস কিন্তু বেতনের ডিটেলস এখানে দিতে হবে না। আমরা নর্মালি এই ডেটাটা এন্ট্রি করছি বর্তমান মাসের সাপেক্ষে, টোটাল যে ডেটাগুলো ইনপুট করছি এপ্রিল মাসের সাপেক্ষে, কিন্তু বেতন সংক্রান্ত যে ডিটেলটা দেব সেটা হচ্ছে প্রিভিয়াস মান্থের সাপেক্ষে। তাই এখানেতে ব্যাংক মারফত ইংরেজি 2002, এই যে 2026 এখানটায় 6 কথাটা লিখে দেবেন। সালের ড্যাশ মাস, তাহলে বর্তমান মাস যেহেতু এপ্রিল চলছে তাই আমি তার পূর্বের মাস এখানে কথাটা লিখবো মার্চ। এটা প্রতিবার একই হবে, যে মাসের আপনি রিটার্ন দেবেন বেতনের ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে তার আগের মাসের নামটা এখানে লিখতে হবে, আগের মাস এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই জায়গাটায় যেহেতু বর্তমান মাস এপ্রিল চলছে তার পূর্বের মাস আমি এখানে লিখবো মার্চ মাসের বেতন গ্রহণ করিয়াছি। ঠিক আছে, হয়ে গেল। এরপর এখানে সেই একই রকম ক্রোনোলজি মেনটেন করে 1 2 3 4 5 করে এখানে শিক্ষক শিক্ষিকাদের নাম লিখবেন, তাদের যে বেসিক পে মূল বেতন যেটার ওপর সমস্ত কিছু ক্যালকুলেশন হয় প্রত্যেকের মূল বেতন এখানে আপনারা এন্ট্রি করবেন। আচ্ছা, মোট প্রাপ্ত টাকার অঙ্ক অর্থাৎ হাতে কত বেতন পাচ্ছেন মানে নেট পে যেটাকে বলা হয় প্রত্যেকটা এখানে এন্ট্রি করে নেবেন। বেতন বৃদ্ধির তারিখ এখানে প্রতি জুলাই মাসের 1 তারিখ থেকে বেতন বৃদ্ধি হয়, তাই এখানে 1.7 এই কথাটা আপনারা লিখতে পারেন 1.7। এখানে 1.7 বলতে জুলাই মাসের 1 তারিখকে বোঝানো হচ্ছে, বেতন বৃদ্ধির তারিখ এখানে 1.7 এই কথাটা লিখতে হবে। আরও একবার দেখুন এখানেতে শিক্ষক বা শিক্ষিকাগণের পূর্ণ স্বাক্ষর করতে হবে। তাহলে আমি বললাম যে টোটাল 3টে জায়গাতে স্বাক্ষর করতে হবে, একটা হচ্ছে সিট 1-এতে, 2 নম্বর হচ্ছে এই জায়গাটাতে, আর 3 নম্বর হচ্ছে একদম সিট 2-এর এই জায়গাটাতে। তাহলে যেখানে যার নাম সেই প্যারালাল মেনটেন করে সেই কলাম মেনটেন করে এখানে শিক্ষক শিক্ষিকারা সই করবেন। এরপর এখানে ডান দিকে যে সভাপতি, সম্পাদক, ওয়ার্ড, গ্রাম শিক্ষা এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন, বিশেষ কোনো প্রয়োজনীয় নয়। এখানে রয়েছে পরিদর্শনের শেষ তারিখ, আপনার বিদ্যালয়ে লাস্ট কবে ভিজিট হয়েছিল, এসআই কবে এসেছিলেন সেটা দেখে আপনি সেই তারিখটা এখানে মেনশন করবেন। এরপর এখানে রয়েছে অবর বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর, এই জায়গাটা আপনার ফাঁকা থাকবে, এটা এসআই অফিসে গিয়ে এসআই যেমনটা করতে চাইবেন সেরকমটা করবেন। আর এখানে রয়েছে প্রধান শিক্ষকের স্বাক্ষর, এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা টিআইসি যিনি রয়েছেন তিনি এখানে তার পূর্ণ স্বাক্ষর করবেন এবং বিদ্যালয়ের যে সিলমোহর রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ব্যাস এইটুকুই। এইভাবেই কিন্তু আপনারা চাইলে
এক্সেল সিটটা যদি একবার ফিল আপ করে নেন, দেখুন এখানে ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, কিন্তু আপনারা যদি একবার এন্ট্রি করে নেন না কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে, দেখবেন ছোটোখাটো খুব ডিটেলস কোন জায়গাগুলো চেঞ্জ করতে হবে। যেমন এই যে ধরুন, এই যে বেতনের যে জায়গাটা, মূল বেতন একই থাকে, মূল বেতন জুলাই মাসে চেঞ্জ হয়, তাহলে 6 মাসে একবার হয়তো আপনাকে চেঞ্জ করতে হতে পারে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। আবার ধরুন যদি কোনো ডিএ দেওয়া হলো, তাহলে তখন আপনার এই মোট প্রাপ্ত টাকার অঙ্কটা এটা একটু চেঞ্জ হবে। খুব ছোটোখাটো জায়গাগুলো আপনি চেঞ্জ হবে। তাহলে আপনি আগে থেকেই সমস্ত কিছু টাইপ করে রেখে দেবেন, মূল বেতন সমস্ত কিছু, যখন যেমন যে মাসে প্রয়োজন সেই মাসে সেই ছোট্ট জায়গাটুকু আপনি এডিট করে নেবেন, দিয়ে প্রিন্ট করে দেবেন। একটা পাতারই বোথ সাইডে প্রিন্ট করা যায়, একটু দেখবেন প্রিন্ট কেমনভাবে করতে হয়। তো আশা করব এই ভিডিও আপনাদের উপকারে আসবে। হয়তো অনেকের ক্ষেত্রেই এটা একদমই অন্যরকম ভিডিও বলে মনে হতে পারে, কিন্তু এটা রিকোয়েস্ট ভিডিও। অনেক শিক্ষক শিক্ষিকাই চান যে তারা আর হাতে লিখে এই ধরনের রিটার্ন জমা করবেন না, স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি। আর যারা চাইছেন যে এক্সেল সিটটা আপনাদের দরকার কাজ কমানোর জন্য এবং দ্রুততার সাথে করার জন্য, তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি সবার সাথে আপনারা শেয়ারও করতে পারেন।